বিশ্বনাথ কাল বিকেলে একবার বেরিয়েছিল। আসলে ও এভাবে খুব একটা বাইরে বের হয় না, সেটা বলে রাখাই স্বাভাবিক। তবে কাল একরকম আমার জোরাজুরিতে বিশ্বনাথকে বেরোতে হয়েছিল। এ কথা বললে মিথ্যা বলা হবে যে ও আমায় সঙ্গে নিতে চায়নি, কিন্তু আমি আসলে চেয়েছিলাম ও একটু একাই বেরুক। সবসময় ওর সাথে থাকাটা আমি নিজেও কেমন যেন একটু অস্বস্তি বোধ করি। ওরও তো মাঝে মাঝে একটু নিজের মতো করে সময় কাটানো দরকার। তাই আমায় যখন বিশ্বনাথ যাওয়ার জন্য বলল, তখন আমি বললাম, না বিশ্বনাথ, আজ আর বেরোতে ইচ্ছে করছে না, বুঝলে? গাটা কেমন যেন গরম বলে মনে হচ্ছে। আমার কথা শুনে ওর কপালে চিন্তার ভাঁজ দেখা দিল। হরি বলে উঠল, সেই কি দাদা বাবু, তোমার আবার জ্বর এলো নাকি? না না, আসলে কাল রাতে শোয়ার সময় ঘরের জানলাটা বন্ধ করতে ভুলে গিয়েছিলাম। আর কাল সারা রাত ধরে যা বৃষ্টি হয়েছে, বৃষ্টির হাওয়ার ছাট বোধহয় ঘরে এসে ঢুকেছিল। সেই জন্যেই সামান্য একটু। তোমরা চিন্তা করো না, ও ঠিক হয়ে যাবে। সৌরভ, নতুন বর্ষা শুরু হয়েছে, এ সময়টা একটু সাবধান থাকা দরকার। অযথা শরীর খারাপ বাঁধিয়ে কিন্তু লাভ নেই। আমাদের হাতে তো কোনো কেস নেই এখন, তাই এখন বেরিয়ে পড়ার ব্যাপারটাও নেই। যাই হোক, সেসব কথা থাক। তুমি বরং তাড়াতাড়ি বেরিয়ে পড়ো, আমি ঘরেই থাকি। বিশ্বনাথের প্রবল আপত্তি আর প্রশ্নর পরেও আমি তাকে একরকম জোর করেই ঘুরতে পাঠিয়ে দিলাম। তারপর নিজের ঘরে এসে ডায়েরি খুলে আগের কেসের ব্যাপারটা লিখে রাখতে শুরু করলাম। সত্যি কাল রাতে দারুণ বৃষ্টি হয়েছে। আমার ঘরের জানলা খোলা ছিল, তবে জানলা দিয়ে ঠান্ডা এসে আমার জ্বর বাঁধাতে পারেনি। ও কথাটা আমি মিথ্যে বলেছি। একরকম ওকে বাইরে পাঠানোর জন্যই মিথ্যের আশ্রয় আমায় নিতে হয়েছে। তবে মিথ্যে যদি ভালো কিছুর জন্য হয়, তাহলে সেটা আর মিথ্যে হয় না, আধা আধি সত্য হয়ে যায়। আমি একাই আমার ঘরে বসে লিখে চলছিলাম। মাঝে একবার হরি এসে আমায় চা দিয়ে গেল। হরির এই ব্যাপারটা খুব ভালো, তাকে মুখ ফুটে বারবার বলতে হয় না। সে ঠিক সময় বুঝে আমায় চা দিয়ে যায়। চায়ের কাপে একটা চুমুক দিয়ে কাপটা নামিয়ে রেখেছি, এমন সময় বিশ্বনাথের ঘরের টেলিফোনটা বেজে উঠল। আমি উঠে গিয়ে রিসিভারটা কানে ধরতেই অপর প্রান্ত থেকে গলা ভেসে এলো, হ্যালো হ্যালো হ্যাঁ বিশ্বনাথবাবু, নমস্কার, আমি গিরিশ তালুকদার বলছি। মাফ করবেন, আমি বিশ্বনাথ নই। অপর প্রান্তের ভদ্রলোক সামান্য ইতস্তত করলেন বলে মনে হলো। তারপরে বললেন, ও, টেলিফোন নাম্বারটা কি তাহলে ভুল হলো? আসলে আমায় তো এই নাম্বারটাই বললো। না না, নাম্বার ঠিকই আছে। আসলে বিশ্বনাথ এখন বাড়িতে নেই। আমি সৌরভ বলছি। আপনার কি দরকার বলুন, আমি বিশ্বনাথ এলে তাকে বলে দেব। অপর প্রান্তের ভদ্রলোক খানিকটা যেন আশ্বস্ত হলেন। তারপর বললেন, ও আচ্ছা আচ্ছা, আপনি সৌরভবাবু। আরে আপনাকে আমি চিনি, তবে আপনি আমাকে চিনবেন না। বিশ্বনাথবাবুর সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে একটু কথা বলার ছিল। তা তিনি কখন ফিরবেন বলতে পারেন? আমি তাহলে আরও একবার না হয় ফোন করে নেব। বুঝতে পারছিলাম ভদ্রলোক কোনো কারণে আমায় ব্যাপারটা খুলে বলতে চাইছেন না, আর সেটাই স্বাভাবিক। তাই বললাম, আপনার টেলিফোন নাম্বারটা আমায় বলুন, আমি লিখে নিচ্ছি। বিশ্বনাথ ফিরে এলে না হয় আমি তাকে টেলিফোন করতে বলে দেবো। হ্যাঁ হ্যাঁ, সেটাই ভালো হবে সৌরভবাবু। তবে মনে করে আজকের মধ্যে টেলিফোন করতে বলবেন। একটা সমস্যায় পড়ে আমি বিশ্বনাথবাবুকে টেলিফোনটা করছি। যত তাড়াতাড়ি সম্ভব তার সাথে কথা বলাটা আমার অত্যন্ত দরকার। ভদ্রলোকের টেলিফোন নাম্বারটা লিখে নিলাম। এর অবশ্য একটা কারণ আছে। বেশ কিছুদিন ধরে টেলিফোনটা সামান্য সমস্যা করছে। রিডায়াল করলে কিংবা আগের নাম্বারে টেলিফোন করতে গেলে নাম্বার ভুল হয়ে অন্য কোথাও চলে যাচ্ছে। কথা শেষ করে টেলিফোনটা রেখে আবার নিজের ঘরে ফিরে এসে লেখায় মন দিলাম। বিশ্বনাথ ফিরে এলো প্রায় বিকেলের দিকে। আসলে বাইরে কালো মেঘ জমতে শুরু করেছে, একটু পরেই বৃষ্টি নামবে। তাই বোধহয় সে আর অপেক্ষা করতে চায়নি। বিশ্বনাথের মুখটা বেশ উজ্জ্বল দেখলাম। অনেকদিন পর এভাবে বাইরে বেরিয়ে তার বোধহয় খুব আনন্দ হয়েছে। ব্যাপারটা আমার বেশ ভালোই লাগলো। মাঝে মাঝে খুন চুরি এইসব কিছুর বাইরে গিয়ে বিশ্বনাথের একটু একান্তে সময় কাটানোটাও তো প্রয়োজন। যাই হোক, বিশ্বনাথ ফিরে আসতেই আমি তাকে ভদ্রলোকের কথা বললাম।
বিশ্বনাথ তখন টেলিফোন নাম্বার দেখে ভদ্রলোককে একবার টেলিফোন করল, কিন্তু কোনো কারণে ভদ্রলোক টেলিফোন তুললেন না। বিশ্বনাথ একটু চিন্তিত মুখেই বলল, তার সমস্যাটা কি সে ব্যাপারে কিছু আভাস দিয়েছিলেন ভদ্রলোক? আমি মাথা নাড়ালাম। তিনি যে আমায় কিছুই বলতে চাননি সেটা বিশ্বনাথকে জানাতে বিশ্বনাথ চুপ করে বসে রইল কিছুক্ষণ। তারপরে বলল, ভদ্রলোক নিজের সময় মতোই টেলিফোন করে নেবেন। ভদ্রলোক টেলিফোনটা করলেন বেশ রাত্রের দিকে। তখন আমি আমার ঘরেই ছিলাম। বিশ্বনাথ আমার ঘরে এসে ঢুকতে ঢুকতে বলল, গিরিশবাবু টেলিফোন করেছিলেন সৌরভ। ভদ্রলোক কাল সকালে একবার আমাদের বাড়িতে আসবেন। ভদ্রলোক বোধহয় কোনো একটা সমস্যা জর্জরিত রয়েছে, তবে সমস্যাটা কি সেটা বোধহয় আমি সামান্য বুঝতে পারছি। ব্যাপারটা তার পারিবারিক কিছু নিয়ে হবে, কারণ ভদ্রলোক ভীষণ উদ্বিগ্ন রয়েছেন, আর তিনি কথা বলছেন খুব চাপা স্বরে। তার মানে বাড়িতে কেউ ব্যাপারটা জানতে পারলেও যে একটা সমস্যা হতে পারে সেটাও তিনি জানেন। তবে সৌরভ, মনে হচ্ছে কোনো একটা... কথাটা বলতে বলতে বিশ্বনাথ থেমে গেল। তারপরে বলল, আচ্ছা থাক, কাল সকালে ভদ্রলোক এসে নিজের মুখেই সব বলুক, তারপর না হয় এই ব্যাপারটা নিয়ে ভাবা যাবে। আমিও তার কথায় সায় দিলাম। তিনি এসে না বলা পর্যন্ত শুধু শুধু ব্যাপারটা নিয়ে এটা ওটা ভেবে তো কোনো লাভ নেই। তারপর দেখা যাবে আমরা যা ভেবেছি তার কিছুই নয়। বিশ্বনাথের সাথে আমার আর সে বিষয়ে কোনো কথা হলো না। আমরা অপেক্ষা করতে লাগলাম পরদিন সকালে গিরিশ তালুকদারের আমাদের বাড়িতে আসার জন্য। আমাদের ঘরের উল্টো দিকের চেয়ারে বসে আছেন ভদ্রলোক। তার পরনে একটা কালো রঙের প্যান্ট আর নীল রঙের জামা। ভদ্রলোক যে রীতিমতো আধুনিকতা অবলম্বন করে চলেন তা বোঝা যায়। তার মাথার চুল থেকে পায়ের জুতো পর্যন্ত আধুনিকতার ছাপ রয়েছে। তবে ভদ্রলোকের বয়স একটু বেশি বলেই মনে হলো। গোটা মুখে বয়সের ছাপ পড়েছে। গিরিশবাবু চায়ের কাপে চুমুক দিয়ে বললেন, বিশ্বনাথবাবু, আমি যে কি সমস্যায় পড়ে আপনার কাছে এসেছি তা আপনি হয়তো বুঝতে পারবেন না। আপনার কাছে সমস্যাটা খুব একটা বড় নাও মনে হতে পারে। ভুল করছেন গিরিশবাবু, প্রতিটি সমস্যাই বড়। যেটা আপাততভাবে দেখে ছোট মনে হয় সে সমস্যাটাও বড় হয়ে দাঁড়ায়, আবার মাঝে মাঝে অনেক বড় সমস্যাও অনেক ছোট হয়ে দাঁড়ায়। কিন্তু সমস্যা মানেই তো সমস্যা, আর প্রত্যেক সমস্যার একটা সমাধান আছে। তাই আপনি আগে আপনার সমস্যার কথাটা বলুন, তারপর না হয় আমি আপনার বিষয়টা ভেবে দেখব। মাত্র সপ্তাহ দুয়েক আগের কথা বিশ্বনাথবাবু। আমাদের বাড়িতে যে কাজের লোকটি কাজ করত তাকে হঠাৎ করে বাড়িতে মৃত অবস্থায় দেখতে পাওয়া যায়। ব্যাপারটা ঘটেছিল রাতের বেলায়। সকালে উঠে আমরা ব্যাপারটা জানতে পারি। তবে তার মৃতদেহ পাওয়া গিয়েছিল বাড়ির বাইরের উঠোনের দিকে। এত রাতে সে বাড়ির বাইরে উঠোনে কী কারণে গিয়েছিল সেটাই আমি বুঝতে পারিনি। তা ব্যাপারটা পুলিশ পর্যন্ত গড়িয়েছিল। তবে পুলিশ বলেছে সামান্য কোনো চুরির কেস হবে হয়তো। চোর চুরি করতে এসেছিল আর কোনোভাবে বাড়ির কাজের লোকটির ঘুম ভেঙে যায়, তারপরে সে চোরের পিছু পিছু বাইরে যায়, আর তখনই নাকি ব্যাপারটা ঘটে। আসলে সমস্যাটা হলো, আমাকে আমার ব্যবসার কাজে মাঝে মধ্যেই বাইরে থাকতে হয়। সেই সময় বাড়িতে আমার স্ত্রী থাকেন। এখন ধরুন যদি চোরের ব্যাপারটা না হয়, তাহলে যদি অন্য কোনো কারণে আমার বাড়িতে কেউ আসে আর কাজের লোককে খুন করে, তাহলে আমি বাড়ি না থাকলে তো আমার স্ত্রীর বিপদ রয়েছে, কি তাই না? আর তাছাড়া এই কাজের লোকটির মৃত্যুর পরে এখনও কাউকে রাখতে সাহস পাচ্ছি না আমি। আসলে এইসব ক্ষেত্রে একটু বিশ্বস্ত লোক না হলে তো আর হয় না। মানে গোটা বাড়িতে আমার স্ত্রী একা থাকবে, আর থাকবে সেই কাজের লোকটা। যদি সে নিজেই কিছু করে বসে তাহলে তো আলাদা সমস্যা। তাই এখনও কাউকে খুঁজে পাওয়া যায়নি রাখার মতো। ব্যাপারটা আপনার সাথে ঘটেছে 2 সপ্তাহ আগে, তারপরে আপনি আমার কাছে এতদিন পরে এসেছেন। তার মানে নিশ্চয়ই এর মাঝে এমন কিছু একটা ঘটেছে যেটা আপনাকে আরো ভাবিয়েছে, তাই তো? আপনি ঠিকই বলছেন বিশ্বনাথবাবু। কাল আপনাকে যখন টেলিফোন করেছিলাম তার ঠিক 2 দিন আগে রাত্রে বাড়ির বাইরের ঠিক পেছনের উঠোনের কাছে কাউকে ঘোরাঘুরি করতে দেখছিলাম। আসলে আমাদের ঘরে দুটোই জানলা, একটা বাইরের রাস্তার দিকে খোলে আর অন্যটা খুলে বাড়ির পেছনের উঠোনের দিকে। রাত জেগে আমার হিসাবপত্রের কাজ করতে হচ্ছিল। আসলে
পেছনের দিকে জানলাটা বন্ধ হয়েছিল, কিন্তু কাজ শেষ করে ঘুমোতে যাওয়ার আগে কি মনে হতে জানলাটা খুলেছিলাম। আসলে সেদিন বাইরে গুমোট গরম ছিল, আপনারা হয়তো মনে আছে, তাই দুটো জানলা খুলে দিলে সামান্য হাওয়া আসতে পারে এমনই ভেবে জানলাটা খুলেছিলাম। সামান্য বৃষ্টি যে একটু পরেই হবে তা বুঝতে পারছিলাম, তবে জানলাটা খোলার কিছুক্ষণ পরেই মনে হলো পেছনের পাঁচিলের কাছ থেকে কি যেন হেঁটে এদিকে আসতে শুরু করেছিল। আমায় দেখতে পেয়ে সে থমকে গেছে, তারপর হঠাৎ করে পেছনের দিক দিয়ে পাঁচিল টপকে আবার পেছনে গিয়ে নেমেছে। ব্যাপারটা দেখে আমার মনের মধ্যে কিন্তু কেমন একটা যেন করে উঠল। আমি তাড়াতাড়ি জানলা বন্ধ করে পাশে আমার স্ত্রীর ঘরে গিয়ে তাকে সবটা জানালাম, কিন্তু সে একটু চিন্তিত হলো। তারপর বলল বোধহয় কোনো চোর কিংবা অন্য কোনো অসৎ উদ্দেশ্যে কেউ এসেছিল। আমায় জেগে থাকতে দেখে সে নাকি চলে গেছে। ব্যাপারটা কেমন যেন খুব সহজেই মেনে নিল। আসলে আমার থেকে তার সাহস একটু বেশি, সে কথা স্বীকার করতে আমার লজ্জা নেই। গোটা বাড়িতে সে একাই থাকে, বুঝতেই পারছেন, একটিমাত্র কাজের লোক থাকে, তাও নিচের ঘরে। এবার আমার কাজের লোকটাকে খুন করলো কে? আর আমার বাড়ির আশেপাশে যদি রাতের বেলা কেউ ঘুরে বেড়ায়, সে পাঁচিল টপকে আমার বাড়িতে এসে ঢুকতে পারে, তার মানে আমার বাড়ির ওপর রীতিমতো সে নজর রেখে চলেছে। এই সব কিছুর কারণ কি, সেটাই আমি জানতে চাই বিশ্বনাথবাবু। বেশ, আপনি যখন ব্যাপারটা নিয়ে এতটা ভাবছেন তাহলে আমি কেসটা হাতে নেব, তবে সেটা আপনার বাড়িতে গিয়ে সমস্যাটা দেখে বোঝার পরে। আচ্ছা, একটা কথা বলুন তো আমায়, আপনার কাজের লোকটির নাম কি ছিল, আর তার খুনের ব্যাপারটা কোন পুলিশ অফিসার দেখছে? ভদ্রলোক থানার কথা বলতে আমি বুঝতে পারলাম এই থানার অফিসার রায়বাবুর সাথে বিশ্বনাথের বেশ খানিকটা পরিচয় রয়েছে। আগের কয়েকটা ক্ষেত্রে রায়বাবু বিশ্বনাথকে সাহায্য করেছিল এবং বিশ্বনাথের সাহায্যও তিনি পেয়েছিলেন। বিশ্বনাথ কিছুক্ষণ চুপ করে বসে রইল, তারপরে বলল, দেখুন, কেসটা ঠিক কোন দিকে মোড় নেবে সেটা আমি এখন বলতে পারছি না, তবে একটা কথা, আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্কটা কেমন? দেখুন, সম্পর্ক খুব একটা খারাপ নয়, তবে বুঝতেই পারছেন আমার ব্যবসার কাজে বাইরে থাকতে হয় বেশিরভাগ সময়, সেই কারণে ও নিজেকে খানিকটা গুটিয়ে রাখে। প্রয়োজন ছাড়া আমার সাথে খুব একটা কথা বলে না। বাড়ির রান্না বান্নার সব কাজ মোটামুটি সে নিজের হাতেই করে, আমি থাকলে আমাকেও সময় দেয়, তবে নিজের মতো নিজেকে গুছিয়ে রেখেছে বিশ্বনাথবাবু। বেশ, আপনার বাড়িতে আমি কাল সকালে যাব। কাল সকালে গিয়ে সমস্যাটা দেখে আমি আপনাকে জানাবো কেসটা আমি হাতে নিচ্ছি কিনা। যতদূর মনে হয় আপনার কাজের লোকটির মারা যাওয়া তদন্তটাই আমায় করতে হবে, তাহলেই সবটা বেরিয়ে আসবে। বিশ্বনাথের কথা শেষ হওয়ার আগেই ভদ্রলোক উঠে দাঁড়ালেন, তারপর একটা সাদা রঙের খাম এগিয়ে দিয়ে বললেন, বিশ্বনাথবাবু, আমি জানি আপনি পারিশ্রমিক ছাড়া কোনো কাজে হাত দেন না, তবে আপনার জন্য সামান্য কিছুটা অ্যাডভান্স রইল। সমস্যা নেই, আপনি যদি কেসটা হাতে নাও নেন তাহলে আপনাকে এটা ফিরিয়ে দিতে হবে না। আপনার সময় নষ্ট করারও তো একটা মূল্য আছে। হ্যাঁ, তো এখন আমি চলি, কাল তাহলে আপনার জন্য অপেক্ষা করব। তাই বিশ্বনাথবাবু, একটু তাড়াতাড়ি করলে কিন্তু খুব ভালো হয়। আসলে ব্যবসার কাজে সপ্তাহ দুয়েকের জন্য আমায় বেরিয়ে পড়তে হবে, আর এই সপ্তাহের শেষের দিকে আমার বেরোনোর কথা। বিশ্বনাথবাবু, এর মধ্যে যদি কাজের লোক না পাই তাহলে ঠিক করেছি স্ত্রীর বাড়ি থেকে তার মাকে কিংবা তার বোনকে কয়েকদিনের জন্য এনে রাখবো। গোটা বাড়িতে এই অবস্থায় একা আমার স্ত্রীকে রাখাটা উচিত হবে না, কি বলেন? ও, আরেকটা কথা, আমাদের বাড়িতে একজন দারোয়ান আছে, তবে সে কিন্তু রাতের বেলা সেদিন তেমন কিছু শুনতে পায়নি। শেষের কথাটায় বিশ্বনাথ আর আমি দুজনেই তাকালাম গিরিশবাবুর দিকে। দারোয়ান আছে অথচ সেই বাড়িতে ঢুকে কেউ কাউকে খুন করে যাচ্ছে, ব্যাপারটা একটু ভাবার মতো বিষয় নয় কি? ভদ্রলোক বেরিয়ে যেতেই বিশ্বনাথ কিছুক্ষণ চুপ করে বসে রইল। টেবিলের ওপর সাদা রঙের খামটা তখনও পড়েছিল। বিশ্বনাথ কিন্তু সেদিকে হাত বাড়ালো না, তার বদলে বলল, ভদ্রলোকের কেসটা বড়ই অদ্ভুত সৌরভ। ভদ্রলোক বিশ্বাস করে একজন কাজের লোক রাখতে পারছেন না, অথচ আগের কাজের লোকের ভরসায় তার স্ত্রীকে একাই বাড়িতে রেখে গিয়েছিলেন। যদিও দারোয়ান ছিল, আমার মনে হয় কাজের লোকটি বহু বছরের বিশ্বস্ত ছিল। তাহলে তাকে খুনটা কে করতে যাবে?
আরও একটা ব্যাপার বিশ্বনাথ, ভদ্রলোক ব্যবসায়ী মানুষ, তাকে দেখে যতটা মনে হলো অর্থ খুব একটা তো কম নেই, সুতরাং তার ব্যক্তিগত শত্রুতা থাকলেও থাকতে পারে। সেটা তো আমারও মনে হয়েছে সৌরভ, কিন্তু সেটাই যদি হয় তাহলে কাজের লোকটির ওপর আক্রমণ হবে কেন? যদিও হতে পারে কাজের লোকটি বাধা দিতে গিয়েছিল তাই এমনটা হয়েছে, তবে আমার কেন জানি না মনে হচ্ছে কেসটায় কিছু একটা আছে যেটা আমরা এখনো বুঝতে পারছি না। আচ্ছা সৌরভ, তুমি বসে তোমার কাজ করো, আমি একটু বের হই। বিগত 4-5টা কেসে আমি তোমার ব্যাপারটা দেখেছি, কোনো কেস হাতে আসার পরেই তুমি বেরিয়ে পড়ো। কিন্তু কেন বলো তো? তোমার সাথে তো কেসে আমিও থাকবো, তাহলে আমায় ছাড়া তুমি বেরিয়ে পড়ছো কেন? পরীক্ষার আগে যেমন বেশ জোর দিয়ে পড়াশোনা করতে হয়, একবার রিহার্সাল করে নিতে হয়, ঠিক তেমনই কেসে হাত দেওয়ার আগে সামান্য কয়েকটা হোমওয়ার্ক করে রাখতে হয় সৌরভ। আমি সেটাই করার জন্য বেরোচ্ছি, তবে এক্ষেত্রে কোথায় যেতে হবে, কি করতে হবে কোনো কিছুই ঠিক নেই, তাই তোমায় নিয়ে যাব না। তুমি আমার সাথে যাবে কাল সকালে গিরিশবাবুর বাড়িতে, আর সেখান থেকেই সবটা শুরু হবে। এখন আর কথা নয় সৌরভ, আমার বেরোতে হবে। এই বলে বিশ্বনাথ বেরিয়ে গেল। ফিরে এলো একটু বিকেলের দিকে, তবে এসে আর কেস নিয়ে তেমন কোনো কথা বলল না। আমি ভাবলাম সে ভুলেই গেছে হয়তো, আর তাছাড়া এখনও তো গিরিশবাবুর বাড়িতে যাওয়াই হয়নি, তারপর তো ব্যাপারটা নিয়ে ভাবা শুরু হবে। সেদিনটা কোনো রকমভাবে কেটে গেল। আমরা পরদিন সকালে গিয়ে পৌঁছলাম গিরিশবাবুর বাড়িতে। ভদ্রলোক বাড়িতেই ছিলেন। আশা করি আমরা আসবো বলে তিনি আরও বাড়িতেই থেকে গিয়েছিলেন। ভদ্রলোক উপরের দোতলার ঘরে ছিলেন। আমরা গেটের কাছে গিয়ে দারোয়ানের সাথে কথা বলতেই দারোয়ান জানালো গিরিশবাবু বাড়িতেই রয়েছেন। আমরা ভেতরে ঢুকে বাড়ির বন্ধ দরজার উপরে কড়া নাড়লাম। কিছুক্ষণ পর এক ভদ্রমহিলা এসে দরজাটা খুলে দিল। তাকে দেখে মনে হলো তিনি গিরিশবাবুর স্ত্রী। বিশ্বনাথ নিজের পরিচয় দিতেই তিনি নমস্কার করলেন এবং জানালেন গিরিশবাবু নাকি তাকে আমাদের কথা বলেছে। আমরা নিচের বসার ঘরে গিয়ে বসতেই একটু পরে গিরিশবাবু ঘরে এসে ঢুকলেন। তারপরে বললেন, যাক, সময় বার করে আপনি তাহলে সত্যি এসে পড়েছেন, ভালোই হয়েছে। আমার খুব তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে, ধরুন এই 3 তারিখের মধ্যেই বেরিয়ে যেতে হবে। তার আগেই ব্যাপারটার একটা ফয়সলা করে যেতে চাই। কেন বলুন তো, আপনাকে এত তাড়াতাড়ি বেরিয়ে যেতে হচ্ছে কেন? আসলে হঠাৎ করে একটা কাজ পড়ে গেছে, তবে যে কদিন আছি আমি আপনাকে সাহায্য করব। এখন বলুন, প্রথমে আপনারা কোন জায়গাটা দেখবেন? মানে কোনো জায়গা নাকি ওপরে আমাদের ঘরগুলো দেখবেন? ও, তার আগে বরং একটু চা খেয়ে নিন। হ্যাঁ, এই সরলা, বিশ্বনাথ ও সৌরভবাবুদের জন্য একটু চা করে দিও তো। আমরা বসে রইলাম। একটু পরেই গিরিশবাবুর স্ত্রী চা নিয়ে আমাদের দিয়ে তিনিও আমাদের পাশের একটা চেয়ারে এসে বসলেন। আমরা 4 জন চা খেতে খেতে কথা বলতে শুরু করলাম। আপনার যে কাজের লোকটি ছিল সে কত বছরের পুরনো? বিশ্বনাথবাবু, সেই লোকটি আমার বাড়িতে ছিল ওই বছর 10-এর বেশি তো হবেই। গ্রাম ছেড়ে শহরে এসেছিল, তারপর আমাদের বাড়িতেই এসে জুটেছিল। তারপর থেকে কখনোই কোথাও যায়নি। আর হ্যাঁ, মাঝে মাঝে গ্রামে ফিরে যেত, তবে তাছাড়া তেমন আর কিছু নয়। এভাবে যে তাকে খুন হতে হবে বিশ্বনাথবাবু, আমি তা ভাবতে পারিনি। সেদিন তো আপনি বাড়িতে ছিলেন না আশা করি, কিন্তু সরলা দেবী তো ছিলেন। আপনি কিছু দেখেছিলেন সরলা দেবী? না বিশ্বনাথ বাবু, হরি কাকা তো রাতে খেয়ে দিয়ে নিজের ঘরে ঘুমোতে চলে যেত, আমিও উপরে চলে আসতাম। তারপর একটু রাত পর্যন্ত বইপত্র পড়ে ঘুমোতে যেতাম। আসলে বই পড়ার একটা নেশা আমার রয়েছে, বুঝতেই পারছেন। আমি সবসময় একা বাড়িতে থাকি, তেমন কিছু করার নেই, সবকিছুই হরি কাকা করতো। আমি ওই রান্নাটা মাঝে মাঝে করতাম মাত্র। কারোর ওপর কোনো সন্দেহ হয় আপনার, বা এমন কিছু যার জন্য আপনার চাকরের ওপর বিপদ হতে পারে বলে আপনার মনে হয়? বিশ্বনাথবাবু, হরি কাকা তো এখানেই থাকতেন, মাঝে মাঝে গ্রামে যাওয়া ছাড়া বাড়ির বাইরে বাজার দোকান সমস্ত কাজকর্ম তিনিই করতেন। তবে তার সাথে কারোর কোনো শত্রু তো থাকার তো না, কোনো কারণ দেখতে পাচ্ছি না। এমন তো হতেই পারে যে এমন কোনো একটা কারণ যেটা আপনার এখন মনে পড়ছে না। আচ্ছা,
আপনাদের বাড়ির দারোয়ান সেদিন সে কিছুই দেখেনি? না বিশ্বনাথবাবু, সে নিজেও বেশ পুরনো, সে মিথ্যে বলবে না। আর আপনি বাড়িটা তো দেখছেন, পেছনের দেওয়ালটা সামনের দরজা থেকে সম্পূর্ণ অন্য দিকে, তাই সেদিক দিয়ে যদি কেউ আসে তাহলে সেটা চট করে বুঝতে পারার মতো কথা তো নয়। তারপর যদি হয় অন্ধকারে সেটা। এই কথাটা আপনি ঠিকই বলেছেন, তবে কোথাও তো কিছু একটা থাকার কথা। আর সব থেকে বড় সমস্যা হলো, আচ্ছা চলুন তো একবার যেখানে আপনার কাজের লোকটির মানে হরিহরের মৃতদেহ পড়েছিল সেই জায়গাটা একবার দেখি। আমি, গিরিশবাবু আর বিশ্বনাথ মিলে বাড়ির বাইরে বেরিয়ে এলাম। আসলে বাড়িটায় আমরা যেখান থেকে ঢুকেছি তার প্রায় ডান দিকে সেই উঠোনের মতো জায়গাটা, পুরোপুরিভাবে পেছনের দিকে নয়। বাড়িটার পেছনের দিকে হলেও রাস্তার পেছনের দিকে একপাশের জায়গা। সেখানে গিয়ে একটা নির্দিষ্ট জায়গা দেখিয়ে গিরিশবাবু বললেন, আমি তো তখন বাড়ির বাইরে ছিলাম বিশ্বনাথবাবু। এখানে নাকি হরিহরের মৃতদেহটা পড়েছিল, তার মাথায় আঘাতের চিহ্নও ছিল। যতদূর মনে পড়ে এইভাবে আঁচিনের দিকে মুখ করেছিল। বিশ্বনাথ জায়গাটা ভালো করে লক্ষ্য করতে লাগলো। তারপর হঠাৎ করে আমাকে এবং গিরিশবাবুকে চমকে দিয়ে বলল, ভালো করে ভেবে বলুন তো, মৃতদেহটা কি আঁচিলের দিকে মুখ করেছিল? মানে এমন নয় তো মুখটা নিচের দিকে, মাথাটা ওপরের দিকে, আর মাথার ঠিক পেছনে আঘাতের চিহ্ন ছিল? বিশ্বনাথবাবু, অন্তত পুলিশ আমার স্ত্রীকে এটাই বলেছে, কিন্তু আপনি এতটা নিশ্চিতভাবে কি করে বলছেন? বিশ্বনাথের মুখে প্রথম হাসির চিহ্ন দেখা গেল। বিশ্বনাথ কেমন একটা অদ্ভুতভাবে হেসে গিরিশবাবুর দিকে তাকিয়ে বলল, কেসটা আমি নিলাম গিরিশবাবু, তবে তার জন্য আমায় কালকের দিনটা খুব খোঁজখবর করতে হবে। আর যে পুলিশ অফিসার এই খুনের ব্যাপারটা দেখছিলেন তার সাথে একটু কথা বলতে হবে। তবে আপনাকে একটা কাজ করতে হবে গিরিশবাবু, পারবেন? গিরিশবাবু বিশ্বনাথের কথাবার্তা আর তার মুখের ভাব দেখে কেমন যেন অবাক হয়ে গিয়েছিল। সেভাবেই বলল, অবশ্যই করব, কেন করব না? আপনি আমায় সাহায্য করবেন আর আমি আপনার জন্য সামান্যটুকু করতে পারবো না? কি করতে হবে শুধু আপনি আমাকে বলুন। করতে হবে, তবে এখন নয়, যথাসময়ে আমি আপনাকে বলে দেব। ও আরেকটি কথা, আপনি বাইরে যাচ্ছেন কবে? আজ থেকে 4 দিন পর, তাই তো? বেশ বেশ বেশ, তবে এখন চলুন আমরা একবার আপনার ঘরটি দেখি এবং তারপর দারোয়ানের সাথে কথা বলতে হবে। আমরা 3 জন মিলে দোতলায় গিরিশবাবুর ঘরে এসে ঢুকলাম। ঘরের ভেতর জানলার কাছে বিছানা, তাছাড়া একটা আলমারি রয়েছে আর একটা টেবিলের উপরে কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে রাখা। ঘরের মধ্যে ঘুরতে ঘুরতে একটা জানলার কাছে গিয়ে দাঁড়িয়ে সামনে রাস্তার দিকে তাকিয়ে রইল বিশ্বনাথ। তারপরে বলল, আপনার নিজের কি মনে হয় হরিহরের সাথে এমনটা হওয়ার কোনো কারণ রয়েছে? আসলে সেই কথাটা কিন্তু আমি নিজেও ভেবেছি বিশ্বনাথবাবু। তবে কি বলুন তো, তার সাথে কারো কোনো ব্যক্তিগত শত্রুতা তো অনেক দূর, তার সাথে কারো খুব একটা ভালোভাবে কথাও কোনোদিনও হয়নি। তাহলে শত্রু থাকবে কিভাবে বলুন তো? আর হ্যাঁ, তাছাড়া চোরের ব্যাপারটা হতে পারে, কিন্তু সেটাই যদি হয় তাহলে আমি যেদিন বাড়ির পেছনে অন্ধকারে একজনকে দেখলাম সেটা তবে কি? আচ্ছা আচ্ছা বলুন তো, একটা খুন করার পরে দ্বিতীয়বার চোর কি আবার আসবে বলে আপনার মনে হয়? গিরিশবাবুর কথা শুনে বিশ্বনাথকে বেশ চিন্তিত মনে হলো। তারপরে বলল, একটা খটকা রয়েই যাচ্ছে গিরিশবাবু, কিন্তু সেটা যে কি সেটা স্পষ্টভাবে আমি বুঝতে পারছি না। একটা কথা বিশ্বনাথবাবু, যদি চোর আসে তাহলে তো সে কিছু একটা নিয়ে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু এ বাড়ির থেকে এমন কিছুই কিন্তু চুরি যায়নি। তবে দারোয়ান যখন হরিকাকা চিৎকার শুনে ওখানে এসেছিল তখন সে নাকি কাউকে চলে যেতে দেখেছে। তবে অন্ধকারে তার ভুলও হতে পারে, এটা সে বারবার স্বীকার করছে। সেটাই সমস্যা গিরিশবাবু, এ বাড়িতে আসার কোনো একটা কারণ তো আছে, আসল মোটিভটা আমরা বুঝতে পারছি না। আপনি যদি আমার স্ত্রীর ঘর কিংবা আরো অন্য কোথাও দেখতে চান তাহলে দেখতে পারেন, কিন্তু হ্যাঁ হ্যাঁ চলুন। আমরা এরপর গিরিশবাবুর স্ত্রীর ঘরের দিকে এগিয়ে গেলাম। তার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। দরজায় নক করতেই তিনি দরজা খুলে দিলেন। এই ঘরটাও গিরিশবাবুর ঘরের থেকে পার্থক্য খুব একটা বেশি নয়। পার্থক্য বলতে একটা বড় আয়না আর আয়নার সামনে প্রসাধনী সামগ্রী।
ঘরের মধ্যে দেওয়াল জুড়ে কিছু বড় বড় ছবি, আরও অনেক কিছুই রয়েছে। এই ঘরটা বেশ সাজানো গোছানো, সেটা দেখলেই বোঝা যায়। বিশ্বনাথ ঘরে ঢুকে ইতস্ততভাবে ঘুরতে লাগলো। তবে এই ঘরের দুটো জানলাও এমনভাবে যে একটা জানলা দিয়ে সামনের রাস্তা দেখা যাবে আর অন্য জানলা দিয়ে পেছনের দিকটা। দেখলাম বিশ্বনাথ চুপ করে কি যেন ভাবতে লাগলো। এখানে একটা কথা বলে রাখা দরকার, গিরিশবাবুর স্ত্রীকে দেখে কিন্তু মনে হয় তার বয়সটা অনেকটাই কম। অন্তত তাদের দুজনের বয়সের তফাতটা যে বেশি সেটা তাদের দুজনকে দেখলেই বোঝা যায়। সরলা দেবী একসময় বললেন, বিশ্বনাথবাবু, আমরা খুঁজে দেখেছি, আমাদের ঘর থেকে কোনো কিছুই চুরি যায়নি। তবে নিচে বসবার ঘরে আমার যতদূর মনে আছে আমি একটা পেতলের গণেশ মূর্তি কিনে সাজিয়ে রেখেছিলাম। তবে সেটা বেশ কিছুদিন হলো দেখতে পাচ্ছি না। হতেই পারে মনের ভুলে অন্য কোথাও দেখেছি, কিন্তু তবুও। আপনি নিজেও কি এটাই মনে করেন যে সে রাতে চোর এসেছিল আর চোর ফিরে যাওয়ার সময় হরিহরের কাছে বাধা পেয়ে তাকে আক্রমণ করে? এটা ছাড়া এই গোটা ব্যাপারটায় আর অন্য কোনো ধারণা আছে আপনার কাছে? বিশ্বনাথ কোনো কথা বলল না। জানলা দিয়ে পেছনে দেওয়ালের কাছে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল। একবার দারোয়ানের সাথে একটু কথা বলতে হবে, আসুন তো। বিশ্বনাথ, আমি ও গিরিশবাবু গেটের দিকে এগোতে লাগলাম। আমি বুঝতে পারলাম গিরিশবাবু কেমন অবাক হয়ে আমাদের দিকে তাকিয়ে আছে। তবে শুধু তিনি কেন, আমি নিজেও তো অবাক হয়ে রয়েছি। তবে বিশ্বনাথ দারোয়ানের সাথে কথা বলবে, তাই তখন আর তাকে কিছু জিজ্ঞাসা করলাম না। দারোয়ানের কাছে এগিয়ে গিয়ে বিশ্বনাথ কড়া গলায় বলল, এ বাড়িতে একটা খুন হয়ে গেছে আর তুমি গোটা রাত নাকে তেল দিয়ে ঘুমোচ্ছিলে, কিছুই দেখোনি তুমি? বিশ্বনাথের গলার স্বর ভারী। তার কথা শুনে মনে হবে ভীষণভাবে রেগে গিয়ে কথাগুলো বলছে। বিশ্বনাথের কথা শুনে দারোয়ান প্রথমে কিছুটা চমকে উঠল, তারপর আমতা আমতা করে বলল, ঘুমাইনি বাবু, ঘুমাবো কেন? আমি তো বসেছিলাম এইখানেই, কিন্তু কোথা থেকে যে কি হয়ে গেল আমি বুঝতে পারিনি। সেদিন কি হয়েছিল আমায় বলো, তুমি কি দেখেছিলে? আমি তো এইখানেই বসেছিলাম বাবু, তো হঠাৎ আমি একটা চিৎকার শুনতে পেয়ে পেছনের দিকে দৌড়ে গেলাম। আমার হাতে লাঠি থাকে তাই ভয় পাইনি, কিন্তু পেছনে যেতেই মনে হলো ওই পাঁচিলের কাছে দরজার বাইরে কি যেন একটা পড়ে আছে। সামনে এগিয়ে গিয়ে দেখি হরিহর কাকা, মাথায় আঘাত লেগেছে। আমি তাকে তাড়াতাড়ি তুলে নিয়ে গিয়ে ঘরের ভেতর ঢুকাই, আর তারপর ঘরের দরজাটা খোলাই ছিল। তারপর বৌদিমণিকে গিয়ে ডাকতে তিনি নেমে এসে এইসব দেখে খুব ভয় পেয়ে যান। আমরা অনেক চেষ্টা করি তাকে বাঁচানোর, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সব শেষ। তবে বারবার হরিহর কাকা কিছু একটা বলতে চাইছিলেন, কিন্তু কিছুতেই বলতে পারছিলেন না। আমার মনে হলো তার মাথায় খেয়ে ওইভাবে আঘাতটা মেরেছে, সেটাই তিনি বলতে চাইছিলেন। তবে কেন যেন আমার মনে হয়েছিল বাবু, পাঁচিলের কাছ থেকে আমি কাউকে হয়তো চলে যেতে দেখেছি, তবে অন্ধকারের জন্য ঠিকভাবে বলতে পারবো না। এই সমস্ত ব্যাপারগুলো তুমি পুলিশকে জানিয়েছিলে? হ্যাঁ বাবু, তবে পুলিশ সন্দেহ করছে যে কোনো চোর এসেছিল বাড়িতে, আর কোনোভাবে তার সামনে হরিহর কাকা পড়ে যায়, তাই এই অবস্থা। একটা কথা বলো তো, তোমার হরিহর কাকা যখন মাথায় আঘাত পেয়ে মাটিতে পড়েছিল তখন তার মাথাটা কোন দিকে ছিল? মানে তার মুখটা কি মাটির দিকে ছিল? হ্যাঁ বাবু, কিন্তু আপনি কি করে জানলেন? তার মাথাটা আঁচিলের দিকেই ছিল। মনে হচ্ছিল ঘর থেকে বেরিয়ে এসে বাইরে দাঁড়াতেই মাথায় আঘাতটা পেয়েছেন। আর তাছাড়া আরও একটা ব্যাপার ছিল বটে, তার মুখটা ছিল নিচের দিকে মাটিতে। আর আমি যখন তাকে গিয়ে তুললাম তখন পিছনের দরজার দিকে তাকিয়ে কিছু একটা দেখতে চাইছিলেন, কিন্তু সেখানে তো কেউ ছিল না বাবু। ঠিক আছে, ঠিক আছে, তোমায় অনেক ধন্যবাদ। তবে যদি আরও কিছু মনে পড়ে সেটা তুমি আমায় জানাবে, ঠিক আছে? কাল আর হবে না, আমি একবার পরশু দিন আসবো। তবে সাবধান, এই কদিন কিন্তু একটু ভালোভাবে বাড়ি পাহারা দেবে। বিশ্বনাথের কথা শুনে দারোয়ানের চোখে মুখে একটা ভয় জড়িয়ে উঠল। আমি বুঝতে পারছিলাম সে হয়তো ভাবছে আবার যদি এই বাড়িতে কেউ আক্রমণ করে। রাতের বেলা তাকেই তো বাইরে পাহারা দিতে হয়,
বোধহয় এটা ভেবেই সে ভয় পেয়ে গিয়েছিল, তবুও মুখে বলল, ঠিক আছে, আপনি যা বলবেন। আমি জানি আপনি গোয়েন্দা বাবু, হরিহর কাকার খুনের ব্যাপারটা তদন্ত করতে এসেছেন, এ কথা আমায় বাবু বলেছে। বিশ্বনাথ সামান্য হেসে আমাকে নিয়ে গিরিশবাবুর বাড়ি থেকে বাইরে বেরোলো। তারপর বলল, কি মনে হচ্ছে সৌরভ? দেখো, চোরের ব্যাপারটাই খুব বেশি সম্ভাব্য বলে তো আমার মনে হচ্ছে। তুমি দেখেছো গিরিশবাবুর বাড়িতে নিচের তলায় আর উপরের তলায় বেশ কিছু জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর সরলা দেবী তো নিজেই বললেন একটা পিতলের গণেশ মূর্তি নাকি পাওয়া যাচ্ছে না। আমার তো এখন মনে হচ্ছে ওই মূর্তিটা নিয়ে চোর পালাতে গিয়েছিল আর কোনোভাবে হরিকাকার সামনে পড়ে যায়, তাই তার মাথায় মূর্তিটা দিয়ে আঘাত করেই সে পালিয়ে যায়। আর সে পালানোর সময় তাকে দারোয়ানও দেখেছিল। গোটা ব্যাপারটা তাহলে এভাবেই তো মিলে যাচ্ছে। গোটা ব্যাপারটা তো এভাবে মিলছে না সৌরভ, একটা ফাঁক থেকেই যাচ্ছে। দেখো, যদি চোর মূর্তিটা নিয়ে পালানোর সময় হরিহরের সামনে পড়ে, তাহলে তাকে বাইরে পড়ে থাকতে পাওয়া গেল কেন? হরিহর দরজা খুলে বাইরে যাবে, তারপর চোর ভেতরে ঢুকবে, এটা তো হতে পারে না। বরং মৃতদেহ যেখানে পড়েছিল সেই হিসাবে মনে হয় হরিহরের পেছন থেকে কেউ তার মাথায় আঘাত করেছে, আর তাতে তার মুখটা সামনের দেওয়ালের দিকে গিয়ে পড়েছে। দারোয়ান তো এই কথা জানিয়েছে। আর সেক্ষেত্রে দারোয়ান যাকে পাঁচিল টপকে চলে যেতে দেখেছে সে চোর হতেই পারে, কিন্তু সে বাড়ির ভেতরে ঢুকলো কি করে? বিশ্বনাথের কথায় আমি নিজেও সামান্য অবাক হলাম। ব্যাপারটা আমার মাথাতে একবারও তো আসেনি। হরিহর কাকার মাথায় আঘাত লেগেছিল পিছনের দিকে, আর তাতেই বোঝা যায় তাকে পেছন থেকে মারা হয়েছে। কিন্তু তাই যদি হয় আর চোর যদি ঘরের ভেতরে না ঢোকে, তাহলে সে পেছন থেকে আঘাত করবে কি করে? গোটা ব্যাপারটা মাথার মধ্যে কেমন যেন গোলমাল পাকিয়ে দিল। আমি বুঝতে পারছিলাম যতটা সহজ ভেবেছিলাম ততটা সহজ নয়, বরং জটিল। বিশ্বনাথ গোটা রাস্তায় কিছুই বলল না, চুপ করে ভাবতে ভাবতে চলল। বাড়ি ফিরে বিশ্বনাথ সিগারেট ধরিয়ে কড়িকাঠের দিকে তাকিয়ে একভাবে কেসটা নিয়ে ভাবতে থাকলো। আমি তাকে এ সময় বিরক্ত করলাম না, তবে কেসটা নিয়ে আমিও ভাবতে লাগলাম আমার মতন করে। কি হলো ব্যাপারটা কিছুই বুঝতে পারলাম না। বিশ্বনাথ কেন বলল যে কেসটা জটিল হয়ে গেছে? সেদিন গিরিশবাবুর বাড়িতে তাহলে যে এসেছিল, সে কি চুরি করতে এসেছিল নাকি অন্য কিছু? আর চোর যদি হরিহরের মাথায় আঘাত না করে, তাহলে আঘাত করলো কে? রাত্রের দিকে বিশ্বনাথ তার ঘরে আমায় ডাকলো। আমি গিয়ে ঢুকতেই দেখতে পেলাম বিশ্বনাথ টেবিলের উপর বসে ডায়েরি খুলে রয়েছে। আমায় ঘরে ঢুকতে দেখে বলল, সৌরভ, কয়েকটা প্রশ্নের উত্তর দাও তো আমায়। কি বলো? গিরিশবাবু আর সরলা দেবী আলাদা আলাদা ঘরে থাকেন কেন? হ্যাঁ, যদিও গিরিশবাবু বেশিরভাগ সময় ব্যবসার জন্য তাকে বাইরে থাকতে হয়, তবুও তিনি যখন বাড়ি ফিরে আসেন তারপরেও এমনটা হবে কেন? তেমনটা তো অনেকেই থাকে বিশ্বনাথ। আলাদা আলাদা ঘরে থাকার ব্যাপারটা তো এখন চলছে, এতে তো আমি তেমন কিছু দেখছি না। ব্যাপারটা হয়তো তোমার চোখে পড়েনি, কিন্তু আমার চোখে পড়েছে সৌরভ। দেখো, আমরা গিয়েছি তাদের বাড়িতে, তা সরলা দেবী জানতেন। তারপরেও তিনি সেদিন নিজের ঘরে দরজা বন্ধ করে বসেছিলেন। বাড়িতে আমরা রয়েছি, তারপরেও এমনটা হওয়ার কারণ কি? তিনি হয়তো ঘরে বসে কিছু করছিলেন। যে কোনো ব্যক্তিগত কাজ তো থাকতেই পারে। সেটা থাকতেই পারে, কিন্তু তোমার কি মনে হয় হরিহর বাবুকে তার মাথার পেছনে আঘাত যে করেছিল সে বাড়ির বাইরে থেকে আসা কোনো অজ্ঞাত পরিচয় ব্যক্তি? সেটাই কি স্বাভাবিক নয়? তাছাড়া তুমি আর কাকে সন্দেহ করছো বলো তো? দেখো, যদি সেটাই হয় তবে সেক্ষেত্রে একটা সমস্যা থেকেই যাচ্ছে। চোর যদি দরজা খুলে ভেতরে ঢুকে, তাহলে ভেতরে ঢোকার পরে চুরি করে বাইরে বেরোলে হরিহর থাকবে তার পেছনে। তাই সে অবস্থায় তাকে পেছন থেকে আঘাত করে ওভাবে ফেলাটা সম্ভব নয়। তাহলে তার মাথার সামনের দিকে কিংবা পাশে আঘাত থাকত। একমাত্র পেছন থেকে আঘাত করলেই এমনভাবে আঘাত হওয়া সম্ভব। সে কথাটা আমি রায়বাবুর সাথে কথা বলে নিশ্চিত করেছি। আমি বিশ্বনাথের কথায় অবাক হয়ে গেলাম। তারপর বললাম, তাহলে তুমি কি বলতে চাইছো? হরিহর বাবুকে কে মারলো? মরার চেয়ে বড় প্রশ্ন হলো মারল কেন। আমার মনে হয় হরিহর এমন কিছু জানতে পেরেছিল যেটা তার জানার কথা নয়, আর সেই কারণে তাকে মারতে হয়েছে। অন্তত এটাই আমার মনে হচ্ছে এই মুহূর্তে। তো
তবে সেটা নিশ্চিন্ত করার জন্য গিরিশবাবুকে একটা কাজ করতে হবে। কি কাজ? কাল গিরিশবাবুকে সে ব্যাপারটা জানাবো। তাছাড়া কাল আরও একটা ব্যাপারে আমায় খোঁজ নিতে হবে। যদি দুটো ব্যাপার ঠিকঠাক থাকে তাহলে আশা করছি কয়েকদিনের মধ্যে আসল অপরাধীকে ধরা যাবে। বিশ্বনাথ মনে মনে যে কিছু একটা পরিকল্পনা করেছে তা বুঝতে পারলাম, কিন্তু সেটা আমাকে এখন বলতে চাইছে না। আমিও অপেক্ষা করতে লাগলাম কালকের জন্য। পরদিন বিশ্বনাথ টেলিফোনে গিরিশবাবুর সঙ্গে কথা বলল, তবে কি কথা হয়েছে তা আমি জানতে পারলাম না, কারণ সে সময় আমি আমার ঘরে ছিলাম। পরে অবশ্য ব্যাপারটা বিশ্বনাথ নিজেই আমায় জানিয়েছিল। এদিকে গোটা দিন বিশ্বনাথ বাড়ির বাইরে থাকলো। সন্ধ্যের দিকে সেটা নিয়ে হরির সাথে কিছু কথা হলো বটে, তবে হরি যখন জানতে পারলে গোটা ব্যাপারটা কিসের জন্য তখন আর কিছু বলল না। বিশ্বনাথ শুধু আমায় একটাই কথা বলল, সৌরভ, এখন শুধু অপেক্ষা করতে হবে। অপেক্ষা করলে গোটা ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে আমাদের সামনে চলে আসবে। কিন্তু আমি বুঝতে পারছিলাম না বিশ্বনাথ ঠিক কিসের জন্য অপেক্ষা করছে, আর সে আজকের গোটা দিন করলই বা কি। তবে গিরিশবাবু যে কয়েকদিনের মধ্যেই তার কাছে বেরিয়ে পড়বে তা আমি জানতাম, আর সেটাই যদি হয় তাহলে কেসটা অসমাপ্ত রেখেই গিরিশবাবুকে তো চলে যেতে হবে। ব্যাপারটা আমার মাথায় কিছুই আসছিল না, কিন্তু বিশ্বনাথের অনুমানটা নিয়ে ভাবতে ভাবতে হঠাৎ করেই একটা অদ্ভুত সম্ভাবনা আমার মাথায় চাড়া দিল, আর সেটা বিশ্বনাথকে বলতেই সে বলল, ব্যাপারটা আরও আগেই তোমার বোঝা উচিত ছিল সৌরভ। তুমি এত দেরি করলে কেন সেটাই বুঝতে পারলাম না। যাই হোক, দেরিতে হোক আর তাড়াতাড়ি হোক, ভেবেছে যখন তাতেই হলো। এখন অপেক্ষা করো। ঠিক বলতে পারছি না কবে আমরা ব্যাপারটা নিয়ে একটা সিদ্ধান্তে পৌঁছতে পারবো, তবে আশা করতে পারি খুব তাড়াতাড়ি সেটা হবে। দুদিন পরের কথা। বিশ্বনাথ ঘরে বসে রয়েছে, এমন সময় একটা টেলিফোন এলো। বিশ্বনাথ নিজে গিয়ে টেলিফোন তুলে নিল, এবং তার বেশ কিছুক্ষণ পরে বিশ্বনাথের দিক থেকে উত্তেজিতভাবে গলার স্বর ভেসে আসলো, তার মানে আমি ব্যাপারটা ঠিকই অনুমান করেছিলাম। রায়বাবু, আসলে সামান্য সময়ের জন্য আমিও যে খেটে যাইনি সে কথা কিন্তু বলবো না, তবে ওই মাথার পেছনের আঘাতটা আমায় বারবার ভাবিয়েছিল। এখন আপনাদের যা করার আছে আপনারা করুন, তবে আশা করছি গিরিশবাবু এর মধ্যে আমার সাথে দেখা করতে আসবেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, রাখছি। টেলিফোনটা রেখে বিশ্বনাথ আমার সামনে বসলে আমি প্রশ্ন করলাম, কেসটা কি তাহলে সমাধান হয়ে গেল বিশ্বনাথ? হরিহরবাবুর মাথায় কি আঘাত করেছিল, আর তার মোটিভটাই বা কী ছিল? তুমি ঠিকই সন্দেহ করেছিলে সৌরভ। হরিহরের মাথায় আঘাত করেছিল গিরিশবাবুর স্ত্রী সরলা দেবী। আসলে তার মোটিভও একটা ছিল। গিরিশবাবু ও সরলা দেবীর মধ্যে সম্পর্ক খুব একটা ভালো নয়। সরলা দেবীর সাথে গিরিশবাবুর বয়সের পার্থক্য ছিল অনেকটাই, আর সেই কারণে তাদের মধ্যে ভালো সম্পর্ক তৈরি হয়নি। গিরিশবাবু বেশিরভাগ সময় তার বাড়িতে থাকতেন না, আর সেই সুযোগে সরলা দেবী তার পুরনো এক প্রেমিকের সাথে একটা অবৈধ সম্পর্ক তৈরি করে ফেলেছিল। আমার মনে হয় মাঝে মাঝেই সেই ভদ্রলোক রাতে বাড়িতে আসতেন, তবে ব্যাপারটা কোনোভাবে হরিহর জানতে পেরে যায়, আর সেই কারণে সেই ভদ্রলোক সেদিন যখন গিরিশবাবুর বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিলেন তখন হরিহর তার পেছনে যায়। আর আমার মনে হয় সেই সময় তাদের মধ্যে সামান্য কথাবার্তা হয়, আর তখনই সরলা দেবী সেখানে চলে আসে। কোনো কিছু না পেয়ে সেই পিতলের মূর্তি তুলে হরিহরের মাথায় আঘাত করেন তিনি, কিন্তু তাতে যে হরিহর মারা যাবেন সেটা তিনি ভাবতে পারেননি। এদিকে চিৎকার শুনে দারোয়ান চলে আসে, তাই দুজনে পালিয়ে যায়। ভদ্রলোক পাঁচিল টপকে চলে যান, আর সরলা দেবী ঘরের ভেতরে ফিরে আসেন। তোমার মনে আছে সেদিন দারোয়ান বলেছিল সে একটা চিৎকার শুনে সেখানে গিয়েছিল। ভেবে দেখো, যে চিৎকার বাড়ির পেছন দিক থেকে সামনে দারোয়ান শুনতে পায়, সেই চিৎকার ঘরের ভেতর থেকে সরলা দেবী শুনতে পাননি। এটা আশ্চর্যের বিষয় নয় কি? যাই হোক, এটাই হলো কারণ। তবে এটা বার করার জন্য আমাদের সামান্য একটা নাটক করতে হয়েছিল। গিরিশবাবুর যেদিন ব্যবসার কাজে বাইরে যাওয়ার কথা ছিল তার দুদিন আগেই তাকে অন্য জায়গায় চলে যেতে বলেছিলাম আমি, আর সেই ফাঁকে বাড়ির আশেপাশে দু একটা বাড়িতে পুলিশের লোকেদের পাহারা বসিয়েছিলাম। রাতের বেলা যখন সে ভদ্রলোক বাড়িতে আসে তখনই তাকে গ্রেফতার করা হয়। একটু জিজ্ঞাসাবাদ করতেই সেই ভদ্রলোক এবং সরলা দেবী সমস্তটাই স্বীকার করেছেন। এটাও স্বীকার করেছেন হরিহরকে মারার কোনো পরিকল্পনা তাদের ছিল না, তবে ভয় পেয়ে তারা এই কাজটা করেন।
কিন্তু তুমি ঠিক কখন সন্দেহ করলে যে সরলা দেবী এই সমস্ত করেছে? সন্দেহ হয়েছিল মৃতদেহটা যেভাবে পড়েছিল, মানে মাথায় আঘাত পাওয়ার পরে হরিহর যেভাবে পড়েছিল সেটা শুনে। হতেই পারে সেই ভদ্রলোক তাকে পেছন থেকে মাথায় আঘাত করে তারপরে সামনের পাঁচিল টপকে চলে গেছেন, কিন্তু তাহলেও তো হরিহরের পেছনে থাকতে হবে। হরিহর যদি ঘরের ভেতর থেকে বেরিয়ে আসেন আর তার পেছনে ভদ্রলোক বেরিয়ে আসে, তাহলে ভদ্রলোককে থাকতে হবে ঘরের ভেতরে। তা যদি না হয় তাহলে তাকে মেরেছিল অন্য কেউ, আর সেটা সরলা দেবী ছাড়া আর কেউ করতে পারে না। এদিকে সরলা দেবীর সাথে গিরিশবাবুর দূরত্ব এবং তাদের আলাদা থাকার ব্যাপারটা এই সন্দেহটাকেই বাড়িয়ে তোলে, এবং তাই কাল আমি সরলা দেবীর বাপের বাড়ির জায়গায় খোঁজখবর নিয়েছি ও জানতে পেরেছি সেখানে সরলা দেবীর সাথে একটি ছেলের ভালো সম্পর্ক ছিল, কিন্তু বিয়ের কিছুদিন পরে সেই ছেলেটি শহরে কাজের জন্য চলে আসে। তারপরেই কেমন যেন ব্যাপারটা আমার কাছে মিলে যায়। তাছাড়া শুধুমাত্র ওই পিতলের মূর্তি চুরি যাওয়া, সরলা দেবী সেদিন রাতে কোনো চিৎকার না শুনতে পাওয়া, এমনকি গিরিশবাবুর সেদিন রাতে বাড়ির পেছনের দিকে কাউকে ঘুরঘুর করতে দেখা, এই সমস্ত কিছু খটকাগুলো মিলতে মিলতে একটাই সম্ভাবনা দাঁড় করায়, আর তারপরেই আসল সত্যটা সামনে চলে আসে। সৌরভ, সবই ঠিক আছে, কিন্তু তোমার কি মনে হয় এর পরে গিরিশবাবু আর আমাদের এখানে আসবেন? যতদূর মনে হয় তিনি আসবেন না, তবে তিনি বোধহয় চিঠি লিখে আমার সমস্তটা জানাবেন এবং তার সাথে আমায় কিছু অর্থ পাঠিয়ে দেবেন। অন্তত আমার এটাই মনে হয়, বুঝলে? বিশ্বনাথের কথা শুনে আমার সত্যিই গিরিশবাবুর জন্য একটু খারাপই লাগছিল। কেসটা যে এইভাবে শেষ হবে তা আমি নিজেও ভাবতে পারিনি। তবে বিশ্বনাথের কথাই সত্যি হলো। দুদিন পরে গিরিশবাবুর একটা চিঠি আমাদের কাছে এসে পৌঁছল। সেই খামে রয়েছে বেশ কিছু টাকা। হরি জানালো চিঠিটা এক ভদ্রলোক তার হাতে দিয়ে বিশ্বনাথকে দিতে বলেছে। বিশ্বনাথ চিঠিটা খুলে পড়তে শুরু করলো। বিশ্বনাথবাবু, আপনি আমায় যা সাহায্য করলেন তা আমি কখনো শোধ করতে পারবো না। তবে আপনার সামনে দাঁড়িয়ে এই কথাগুলো বলার মতো মানসিক অবস্থা আজ আমার নেই। আমি বাড়িটা ছেড়ে দিচ্ছি। যত তাড়াতাড়ি সম্ভব বাড়িটা বিক্রি করে আমি ব্যবসার কাজে শহরের বাইরে চলে যাব। তবে আপনাকে আপনার প্রাপ্য থেকে আমি বঞ্চিত করব না বিশ্বনাথবাবু। তবে তবে ব্যাপারটা যে এমনভাবে শেষ হবে তা আমি ভাবতে পারিনি। আপনি ছাড়া এই কথাগুলো বলার মতো আমার আর কেউ নেই, তাই আপনাকে বললাম। ব্যাপারটা আমি নিজে বুঝতে পারতাম না তা কিন্তু নয়। আমি বুঝতে পারতাম যে আমাদের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছে, তবে কখনো আমি সেটা নিয়ে তেমন কিছু বলতাম না। কারণ বুঝতেই পারছেন না, আমাদের মধ্যে পার্থক্যটা ছিল অনেক বেশি। বিশ্বনাথবাবু, আমি ভেবেছিলাম সময় সাপেক্ষে আমি তাকে অনেক কিছু দিয়ে হয়তো তার মন জয় করতে পারবো, কিন্তু সেটা আর হলো না। তবে তাই বলে সে একজন খুনি হয়ে উঠবে, না না, সেটা আমি কখনোই চাইনি। তবে যা হবার তা তো হয়েই গেছে। আপনারা ভালো থাকবেন। ভবিষ্যতে আর কখনো আমাদের দেখা হবে বলে আমার মনে হয় না। সৌরভবাবুকে আমার ভালোবাসা জানাবেন। ইতি, গিরিশ তালুকদার। বিশ্বনাথ পড়া শেষ করে জানলার দিকে তাকিয়ে রইল। আমারও কেমন যেন অদ্ভুত লাগছিল। আমিও কিছুই বলতে পারলাম না, তাই চুপ করেই রইলাম।